হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হলো রাসায়নিক গতিবিদ্যা। ইংলিশে বলা হয় কেমিক্যাল কাইনেটিক্স। আমরা প্রথমে দেখব যে কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যায় আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা ধরি একটা বিক্রিয়া যেখানে এ ও বি বিক্রিয়া করেছে এবং প্রোডাক্ট পি উৎপন্ন হয়েছে। এই বিক্রিয়াটি সংক্রান্ত কিছু প্রশ্ন আমাদের কাছে আছে, আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেবার চেষ্টা করি। প্রথম প্রশ্নটা হলো, বিক্রিয়াটি একটি নির্দিষ্ট উষ্ণতা ও চাপে সম্ভব? এই বিক্রিয়াটা কি একটা নির্দিষ্ট উষ্ণতা ও চাপে সম্ভব? তাহলে এর উত্তর কি হবে সেটা আমরা ক্লাস 11-এ তাপ গতিবিদ্যা থেকে জেনে এসেছি। যদি একটা নির্দিষ্ট উষ্ণতা ও চাপে বিক্রিয়ার মুক্ত শক্তির পরিবর্তন ঋণাত্মক হয় তাহলে সেই বিক্রিয়াটি সম্ভব। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটি শিখে এসেছি। দ্বিতীয় প্রশ্ন হলো, বিক্রিয়াটি কি সাম্য অবস্থা অর্জন করবে? আমরা জানি যদি বিক্রিয়াটি উভমুখী প্রকৃতির হয় তাহলে বিক্রিয়াটি সাম্য অবস্থা অর্জন করবে এবং এই সময় তাপ গতিবিদ্যা অনুযায়ী ডেল্টা জি এর মান 0 হবে একটা নির্দিষ্ট উষ্ণতা ও চাপে। তাহলে যদি মুক্ত শক্তির পরিবর্তন সিস্টেমের একটা নির্দিষ্ট উষ্ণতা ও চাপে 0 হয় তাহলে বিক্রিয়াটি সাম্য অবস্থা অর্জন করবে। 3 নম্বর প্রশ্ন, সাম্য অবস্থায় পৌঁছানো পর্যন্ত বিক্রিয়কগুলি কত অংশ বিক্রিয়াজাত পদার্থে পরিণত হয়েছে? এই প্রশ্নের উত্তরটাও আমরা শিখে এসেছি। তাপ গতিবিদ্যার ডেল্টা জি 0 থেকে আমরা সাম্য ধ্রুবকের মান নিম্নের সমীকরণ অনুযায়ী নির্ণয় করতে পারব এবং সাম্য ধ্রুবকের মান থেকে আমরা সাম্য অবস্থায় বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব নির্ণয় করতে পারি। এটা আমরা 11 ক্লাসে শিখেছি। অর্থাৎ এই 3টে প্রশ্নের উত্তর এই বিক্রিয়াটি সংক্রান্তে আমরা বলতে পারলাম। অর্থাৎ বিক্রিয়াটি আদৌ ঘটবে কি ঘটবে না, বিক্রিয়াটি সাম্য অবস্থায় পৌঁছাবে কি পৌঁছাবে না, বিক্রিয়াটি যদি সাম্য অবস্থায় পৌঁছয় তাহলে সেই অবস্থাতে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব কত হবে। এরপরে একটি প্রশ্ন আসছে, বিক্রিয়ার বেগ বা হার কত? অর্থাৎ বিক্রিয়াটি কি বেগে ঘটবে, তাড়াতাড়ি ঘটবে না আস্তে ঘটবে? বিক্রিয়ার হার কি বিষয়ের উপর নির্ভর করে? তাহলে বিক্রিয়ার হার কি আমরা বাড়াতে পারবো কি কমাতে পারবো? বিক্রিয়ার হার কি বিষয়ের উপর নির্ভর করে? নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়া করতে কত সময় লাগবে? ধরো আমরা বিক্রিয়কের 50% বিক্রিয়া করাতে চাইছি, তাহলে কত সময় লাগবে? বিক্রিয়াটা সম্পূর্ণ হতেই বা কত সময় লাগবে? নেক্সট প্রশ্নটি হলো বিক্রিয়ার ক্রিয়া কৌশল বা মেকানিজমটা কীরকম হবে? অর্থাৎ ওই বিক্রিয়াটিতে কোন বন্ধনটা প্রথমে ভাঙছে, নতুন বন্ধন কিভাবে গঠন হচ্ছে, ঠিক আছে? ক্রিয়া কৌশল তোমরা অর্গ্যানিক রিয়াকশানে দেখেছো ক্লাস 11-এ SN1 SN2 মেকানিজম। অনুরূপভাবে মেকানিজমটা বিক্রিয়ার কী রকম হবে। তাহলে আমরা এই 4, 5, 6, 7 এই প্রশ্নের উত্তরগুলো তাপ গতিবিদ্যা অনুযায়ী দিতে পারছি না। বিক্রিয়ার হার কি হবে, বিক্রিয়ার হার কি বিষয়ের উপর নির্ভর করে, বিক্রিয়ার হার কি, ঠিক আছে? তারপরে নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়া করতে কত সময় লাগবে, 50% বিক্রিয়া করতে কত সময় লাগবে, বিক্রিয়া সম্পূর্ণ হতে কত সময় লাগবে, বিক্রিয়ার কৌশল, এই সকল বিষয়ের উত্তর আমরা রাসায়নিক গতিবিদ্যার চ্যাপ্টারের মধ্যে শিখতে পারবো। অর্থাৎ আমরা এই চ্যাপ্টারে রাসায়নিক গতিবিদ্যা এই চ্যাপ্টারে কোনো বিক্রিয়ার হার সংক্রান্ত আমরা জানতে পারবো। হার কি বিষয়ের উপর নির্ভর করে, বিক্রিয়কের পরিমাণের সঙ্গে সময়ের সম্পর্কটা কী, সময়ের সাথে সাথে কী পরিমাণ বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করবে আমরা নির্ণয় করতে শিখব এবং এই বিক্রিয়ার হার নির্ণয় করার পর কোনো একটি বিক্রিয়ার ক্রিয়া কৌশল বা মেকানিজম প্রতিষ্ঠিত হয়। তাহলে যে কোনো বিক্রিয়ার মেকানিজম বা ক্রিয়া কৌশল প্রতিষ্ঠা করবার আগে বিক্রিয়ার হার সম্পর্কে জানতে হয়, তবেই আমরা বিক্রিয়ার ক্রিয়া কৌশল লিখতে পারবো।
বিক্রিয়ার হারের উপর ভিত্তি করে, অর্থাৎ বিক্রিয়ার হারটা কীরকম তার উপর ভিত্তি করে আমরা বিক্রিয়াগুলিকে তিনটে শ্রেণীতে ভাগ করি। প্রথম হচ্ছে ভেরি ফাস্ট রিঅ্যাকশান, এবং এই বিক্রিয়াগুলো অত্যন্ত দ্রুততার সঙ্গে ঘটে। এদের সম্পূর্ণ হতে সময় লেগে 10⁻⁻12 সেকেন্ড থেকে 10⁻⁻16 সেকেন্ড, অর্থাৎ অত্যন্ত দ্রুততার সঙ্গে এইরকম বিক্রিয়া ঘটে। এইরূপ একটি বিক্রিয়ার উদাহরণ হলো HCl প্লাস NaOH, NaCl প্লাস H2O। অত্যন্ত দ্রুততার সঙ্গে ঘটার পিছনে কারণ বলছে এ সকল বিক্রিয়াতে সমযোজী বন্ধন বিভাজন ঘটে না। আমরা জানি যে অধিকাংশ বিক্রিয়া যেখানে সমযোজী বন্ধন রয়েছে সেখানে বিক্রিয়ার পূর্বে সমযোজী বন্ধন ভাঙে, আবার নতুন বন্ধন গঠন হয়, দিয়ে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়। সমযোজী বন্ধন ভাঙতে আমাদের শক্তি লাগবে এবং তার ফলে বিক্রিয়াটি ধীর গতিতে হবে। কিন্তু যে সকল বিক্রিয়াতে সমযোজী বন্ধন ভাঙতে হবে না এবং কোনো মৌলের জারণ সংখ্যার পরিবর্তন হবে না, অর্থাৎ ইলেকট্রন আদান প্রদান হবে না, সেটা করতেও সময় লাগবে। এবং বিক্রিয়কগুলি যদি আয়ন হয় তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করতে পারবে বিপরীত আধানগুলি, তার ফলে বিক্রিয়াটি অত্যন্ত দ্রুততার সঙ্গে ঘটবে। তাই যে সকল বিক্রিয়াগুলো অত্যন্ত দ্রুততার সঙ্গে ঘটে তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে বিক্রিয়াতে সমযোজী বন্ধনের বিভাজন হয়নি, বিক্রিয়াতে কোনো মৌলের জারণ সংখ্যারও কোনো পরিবর্তন হয়নি এবং বিক্রিয়াতে আয়ন অংশগ্রহণ করে। এইরূপ বিক্রিয়াকে আমরা ভেরি ফাস্ট রিঅ্যাকশান বলে থাকি। এবং এই বিক্রিয়াগুলি এত দ্রুততার সঙ্গে ঘটে যে আমরা যে বিক্রিয়ার হার নির্ণয় করব এইগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সেকেন্ড হচ্ছে ভেরি স্লো রিঅ্যাকশান। যে সকল রিঅ্যাকশানগুলো হতে 1 থেকে 10 দিন বা তারও বেশি সময় লেগে যায়, এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা ভেরি স্লো রিঅ্যাকশান বলে থাকি। আমরা একটা উদাহরণ হিসাবে লোহায় জং ধরা বলতে পারি, যেখানে Fe+O2 প্লাস NH2O, Fe2O3, এটা NH2 হচ্ছে, এটা করতে অনেক সময় লাগবে। তাহলে এইরকম বিক্রিয়ার ক্ষেত্রেও আমরা হার নির্ণয় করতে পারবো না, কারণ কিছু সময়ের ধরো আধ ঘন্টা কি 1 ঘন্টা সময়ের পরে যদি আমি গাঢ়ত্ব পরিমাপ করি তাহলে বিক্রিয়াটি এত ধীর গতিতে ঘটে যে গাঢ়ত্বের কোনো পরিবর্তন হয় না। তাই এইরূপ বিক্রিয়াও আমাদের আলোচনার বিষয় নয়। এই দুটি বিক্রিয়ার ছাড়া আরেক ধরনের বিক্রিয়া সম্ভব, যাদের বেগ মোটামুটি মডারেট স্পিড, মাঝারি বেগে হয়। তো এই সকল বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমরা বিক্রিয়ার হার পরিমাপ করতে পারবো, বা আমাদের যে রাসায়নিক গতিবিদ্যা যে চ্যাপ্টারটা আমরা পড়ছি এইরূপ বিক্রিয়াগুলির ক্ষেত্রেই আমাদের প্রযোজ্য হবে। এইরূপ একটি বিক্রিয়ার উদাহরণ হলো হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজন। আমরা জানি হাইড্রোজেন পারঅক্সাইড একটি আনস্টেবল, একটু গরম করলে এটি বিয়োজিত হয়ে যায়, জল ও অক্সিজেনে পরিণত হয়ে যায়। এস্টারের আর্দ্র বিশ্লেষণ, এরকম বহু বিক্রিয়া রয়েছে যাদের বিক্রিয়ার হার আমরা পরিমাপ করতে পারি এবং তাদের বিক্রিয়ার হারকে আমরা বলি মধ্যম গতিতে বিক্রিয়া হচ্ছে। এই ধরনের বিক্রিয়াগুলোরই বেগ আমরা বের করতে পারবো। তাহলে আমরা দেখলাম বিক্রিয়ার হার অনুযায়ী আমরা বিক্রিয়াকে 3টে শ্রেণীতে ভাগ করতে পারলাম। এখন আমরা শিখব কোনো রাসায়নিক বিক্রিয়ার হার বা গতিবেগ বলতে কি বুঝবো। আমরা জানি বিক্রিয়ার হার বা কোনো হার মানে একক সময়। তাহলে আমরা প্রতি একক সময়ে কোনো রাসায়নিক বিক্রিয়ার যে পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় অথবা প্রতি একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক পদার্থ অন্তর্হিত হয় তাকে উক্ত বিক্রিয়ার হার বলে। আমরা দেখতে পাচ্ছি একটি লেখচিত্র, যেখানে গাঢ়ত্ব বনাম সময়ে লেখচিত্র অঙ্কন করা হয়েছে। বিক্রিয়ক পদার্থ যত সময় যাচ্ছে আস্তে আস্তে গাঢ়ত্ব কমে যাচ্ছে এবং বিক্রিয়াজাত পদার্থ প্রথমে বিক্রিয়া শুরুর সময় তার গাঢ়ত্ব 0 ছিল, কারণ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়নি। আস্তে আস্তে যত সময় যাচ্ছে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা বিক্রিয়ার হার বলতে বুঝব কোনো প্রতি একক সময়ে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের বৃদ্ধি অথবা প্রতি একক সময়ে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের হ্রাস। আমরা একটা বিক্রিয়া ধরছি, সহজ বিক্রিয়া,
এ থেকে বিতে পরিণত হয়েছে। আমরা ধরলাম সময় t1 সেকেন্ডে, এর গাঢ়ত্ব ছিল a1 এবং কিছু সময়ের ব্যবধান t2 পরে আমরা দেখতে পেলাম এর গাঢ়ত্ব হচ্ছে a2। তাহলে নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি যে a1 এর মান বেশি হবে, a2-র মান কম হবে, কারণ যত সময় যাচ্ছে বিক্রিয়ক পদার্থ আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। অনুরূপভাবে t1 সেকেন্ডে b1 এবং t2 সেকেন্ডে b এর গাঢ়ত্ব b2। তাহলে এই ক্ষেত্রে কিন্তু যত সময় যাচ্ছে তত b এর গাঢ়ত্ব বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ b2 ইজ গ্রেটার দ্যান b1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে t2 মাইনাস t1 সেকেন্ড এই সময়ের ব্যবধানে এর গাঢ়ত্বের হ্রাস হলো a2 মাইনাস a1, কিন্তু যেহেতু a1 বড় তাই এই রাশিটি কিন্তু ঋণাত্মক। ডেল্টা টি সময়ে আমরা t2 মাইনাস t1কে ডেল্টা টি অর্থাৎ ব্যবধানটাকে ডেল্টা টি সময় দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে ডেল্টা টি সেকেন্ডে এর গাঢ়ত্বের হ্রাস হচ্ছে এ, এখানে ডেল্টা এ, এটা আমরা রিপ্রেজেন্ট করছি a2 মাইনাস a1-এর পরিবর্তে লিখব ডেল্টা এ। এই ডেল্টা ইন্ডিকেট করছে পরিবর্তন, যেটা শেষ থেকে প্রথমটাকে বিয়োগ করলে পাওয়া যাবে। প্রতি একক সময়ে অর্থাৎ 1 সেকেন্ড সময়ে এর গাঢ়ত্বের হ্রাস হবে ডেল এ বাই ডেল টি। তাহলে এটি হলো বিক্রিয়ার হার। সংখ্যা অনুযায়ী প্রতি একক সেকেন্ডে একক সময়ে গাঢ়ত্বের যে পরিবর্তন হয় সেটি হলো বিক্রিয়ার হার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়ার হার কখনোই ঋণাত্মক হতে পারে না, হার সবসময় ধনাত্মক রাশি। তাই ডিএ ডেল এ বাই ডেল টি এই রাশিটি কিন্তু ঋণাত্মক। তাই আমরা হার লিখব তখন একটি ঋণাত্মক চিহ্ন এর আগে বসাবো, কারণ ঋণাত্মক চিহ্ন ওর সঙ্গে গুণ করলে আমরা পজিটিভ চিহ্ন পাবো, অর্থাৎ হারটি পজিটিভ হয়ে যাবে। হার কখনোই ঋণাত্মক হতে পারে না। অনুরূপভাবে আমরা ডেল্টা টি সেকেন্ডে বি এর গাঢ়ত্বর বৃদ্ধি বার করলাম ডেল্টা বি। একক সময়ে বি এর গাঢ়ত্বের বৃদ্ধি ডেল্টা বি বাই ডেল্টা টি। বিক্রিয়ার হার সবসময় ধনাত্মক রাশি হবে, তাই বিক্রিয়ার গাঢ়ত্বর পরিবর্তনের বিক্রিয়কের গাঢ়ত্বের পরিবর্তনের সাপেক্ষে যদি হার নির্ণয় করা হয় সেই ক্ষেত্রে আর সমান মাইনাস ডেল এ বাই ডেল টি বসাতে হবে। এইখানে মাইনাস ডেল এ বাই ডেল টি এটি ঋণাত্মক, আমরা একটু আগেই বুঝলাম এটি ঋণাত্মক কেন, তাই আমরা আগে ঋণাত্মক চিহ্ন বসেছি যাতে ঋণাত্মক ঋণাত্মক গুণ করে এটি ধনাত্মক হয়ে যায়। অনুরূপভাবে কিন্তু বিক্রিয়ার জাত পদার্থের সাপেক্ষে যদি বিক্রিয়ার হার প্রকাশ করা হয় সেক্ষেত্রে কিন্তু কোনো ঋণাত্মক চিহ্ন বসাতে হবে না, কারণ ডেল বি এটা একটা ধনাত্মক রাশি। b2 মাইনাস b1, b2-র মান কিন্তু b1-এর চাইতে বড়, এটা ধনাত্মক রাশি, তাই এই ক্ষেত্রে কিন্তু ঋণাত্মক চিহ্নর কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে আমরা দেখতে পেলাম কোনো বিক্রিয়ার হার, এই বিক্রিয়াটির হার আমাদের এ থেকে বি বিক্রিয়াটির হার সমান মাইনাস ডেল এ বাই ডেল টি সমান ডেল বি বাই ডেল টি, অর্থাৎ এক বিক্রিয়ার হার বলতে আমরা শিখলাম যেটি একক সময়ে বিক্রিয়ক পদার্থের অন্তর্হিত হবার হার অথবা একক সময়ে বিক্রিয়ার জাত পদার্থের উৎপন্ন হবার হার, এটি হলো বিক্রিয়ার হার। তাহলে এ থেকে বি যদি বিক্রিয়াটি সংঘটিত হয় তাহলে বিক্রিয়ার হার আর সমান মাইনাস ডেল এ বাই ডেল টি। ঋণাত্মক চিহ্নটি কেন দেওয়া হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো, সমান ডেল বি বাই ডেল টি। কিন্তু যদি বিক্রিয়ার সমীকরণটি এ থেকে টু বি হতো সেক্ষেত্রে বিক্রিয়ার হারের সমীকরণটি কি হবে? এর অন্তর্হিত হবার হার সমান মাইনাস ডেল এ বাই ডেল টি, বি এর উৎপন্ন হবার হার সমান ডেল বি বাই ডেল টি। তাহলে আমরা এই সমীকরণ থেকে দেখতে পাচ্ছি যে হারে এ অন্তর্হিত হবে বি কিন্তু তার দ্বিগুণ হারে উৎপন্ন হবে, কারণ সমীকরণটি বলছে এ থেকে দুটো বি উৎপন্ন হবে, অর্থাৎ এর অন্তর্হিত হবার হার ও বি এর উৎপন্ন হবার হার এই ক্ষেত্রে সমান নয়। সমীকরণ থেকে আমরা তা দেখতে পাচ্ছি এ সমান টু বি।
তাহলে এর হারকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে বি এর উৎপন্ন হবার হার আমরা পাবো, অর্থাৎ সমান হবে, অর্থাৎ 2 ইন্টু মাইনাস ডি এ বাই ডিটি, অর্থাৎ এর অন্তরিত হবার হারের দ্বিগুণ সমান হচ্ছে ডিবি বাই ডিটি, বি এর উৎপন্ন হবার হার। আমরা এরপরে এটিকে লিখব নিম্নলিখিতভাবে। তাহলে বিক্রিয়ার হার বলতে আমরা বুঝব মাইনাস ডেল এ বাই ডেল টি সমান হাফ ডেল বি বাই ডেল টি, অর্থাৎ ব্যালেন্স সমীকরণে যে সংখ্যাটি আসছে হার নির্ণয় সমীকরণে সেই সংখ্যাটি 1 বাই রূপে তারই সাথে থাকছে, যার আগে যে মৌলটির আগে বা যৌগটির আগে সংখ্যাটি আছে তার সাথে চলে যাচ্ছে, তার আগে 1 বাই করে সংখ্যাটি থাকছে। তার কারণ আমরা একটু আগে দেখলাম যে হারগুলোকে পরস্পরকে সমান করতে হলে আমরা সংখ্যাটাকে এইভাবে লিখতে হচ্ছে। আমরা যে কোনো একটি বিক্রিয়ার হার সমীকরণ নিম্নলিখিতভাবে এবার লিখতে পারবো। ধরো এ প্লাস বিবি দিয়ে সিসি প্লাস ডিডি একটি বিক্রিয়া হয়েছে, যেখানে এ ছোটো হাতের বি ছোটো হাতের সি ছোটো হাতের ডি এগুলো হলো ব্যালেন্স সমীকরণের সংখ্যাগুলি। তাহলে বিক্রিয়ার হার সমান -1/a ডেল এ বাই ডেল টি সমান -1/b ডেল বি বাই ডেল টি সমান 1/c ডেল সি বাই ডেল টি সমান 1/d ডেল ডি বাই ডেল টি। তাহলে আমরা দেখতে পেলাম যে এই ক্ষেত্রে যেহেতু সংখ্যাগুলি ব্যালেন্স সমীকরণে ভিন্ন ভিন্ন, তাই তাদের অন্তর্হিত হবার হার বা উৎপন্ন হবার হার মোটেই সমান নয়, সেগুলিকে আমাকে সমান করতে হবে, তাহলে এইটি বিক্রিয়ার হারের সাথে সমান হবে। বিক্রিয়ার হার আমি বিক্রিয়কের গারত্ব বা বিক্রিয়াজাত গারত্ব যারই সাপেক্ষে আমরা পরিমাপ করতে পারি। এইখানে ডি এ বাই ডিটি বা মাইনাস ডেল এ বাই ডেল টি বা মাইনাস ডেল বি বাই ডেল টি হলো এ ও বি এর অন্তর্হিত হবার হার, বা আমরা আর একটা টার্ম ব্যবহার করতে পারি এই ক্ষেত্রে, সেটি হলো এর সাপেক্ষে বিক্রিয়ার হার বা বি এর সাপেক্ষে বিক্রিয়ার হার। অনুরূপভাবে ডেল সি বাই ডেল টি বা ডেল ডি বাই ডেল টি কোনো সংখ্যা নাই, সংখ্যা ছাড়া এই টার্মগুলো হলো সি ও ডি এর উৎপন্ন হবার হার, বা আমরা বলতে পারি যে সি এর সাপেক্ষে বিক্রিয়ার হার বা ডি এর সাপেক্ষে বিক্রিয়ার হার, সি এর সাপেক্ষে বিক্রিয়ার হার, ডি এর সাপেক্ষে বিক্রিয়ার হার। আর মোট বিক্রিয়ার হার সবকটিকে সমান করতে হবে, এবং সবকটিকে সমান করবার পদ্ধতি আমরা শিখলাম। ব্যালেন্স সমীকরণে যে সংখ্যাগুলো থাকে যার সামনে থাকে তার আগে 1/, রূপে বসে যায়। কারণ আমরা একটু আগে দেখলাম যদি ব্যালেন্স সমীকরণটি এ থেকে 2b হয় তাহলে আমরা দেখতে পেলাম যে হার দুটোর ক্ষেত্রে সমান হচ্ছে না। হারকে সমান করবার জন্য আমরা 2 দিয়ে গুণ করলাম, তখন হারটি সমান হলো। এবার আমরা 2টাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস ডি এ ডেল এ বাই ডেল টি সমান হাফ ডেল বি বাই ডেল টি হবে। তাহলে আমরা যে কোনো সমীকরণ আমাদের দেওয়া থাকুক না কেন, আমরা সেই সমীকরণ অনুযায়ী বিক্রিয়ার হার সমীকরণটিকে লিখতে পারবো। এখন আমরা দেখব বিক্রিয়ার হারের একক। আমরা মনে করি একটি বিক্রিয়া এ থেকে এটা উৎপন্ন করছে বিবি, যেখানে ছোট হাতের এ ও বি হলো ব্যালেন্স সমীকরণে বিক্রিয়ক এর সংখ্যা এবং বিক্রিয়ক বি এর সংখ্যা। আমরা শিখলাম হার সমান -1/a ডেল এ বাই ডেল টি সমান 1/b ডেল বি বাই ডেল টি। এখানে 1/a কেন হয়েছে বা 1/b কেন হয়েছে না, ব্যালেন্স সমীকরণে আমরা দেখতে পাচ্ছি এ সংখ্যক এ আর বি সংখ্যক বি বিক্রিয়া করেছে। আমরা দেখতে পাচ্ছি হার হচ্ছে গারত্বের পরিবর্তন ভাজিত সময়ের পরিবর্তন।
তাহলে গাঢ়ত্বের পরিবর্তনকে আমরা অর্থাৎ গাঢ়ত্বের একক ভাজিত সময়ের একক হবে বিক্রিয়ার হারের একক। আমরা থার্ড ব্র্যাকেটে এ এটির অর্থ হলো মোলারিটিতে এ এর গাঢ়ত্ব, থার্ড ব্র্যাকেটে বি এর অর্থ হলো মোলারিটিতে অর্থাৎ মোল পার লিটারে বি এর গাঢ়ত্ব। তাই আমরা লিখতে পারি মোল পার লিটার, এবং সময় যদি আমাদের সেকেন্ড হয় তাহলে বিক্রিয়ার হারের এককটি হলো মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। সময় যদি মিনিট হয় তাহলে মোল লিটার ইনভার্স মিনিট ইনভার্স। আমরা যদি এ ও বি যদি গ্যাসীয় পদার্থ হতো, আমরা জানি যে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এর গাঢ়ত্বকে তার অংশচাপ রূপে প্রকাশ করা হয়, এবং অংশচাপকে যদি এটিএম এককে মাপা হয় তাহলে সেক্ষেত্রে বিক্রিয়ার হারের একক হয়ে যাবে এটিএম গাঢ়ত্ব সেকেন্ড ইনভার্স অথবা এটিএম মিনিট ইনভার্স। আমরা দেখতে পেলাম যে কোনো বিক্রিয়ার হার এবং তার একক। বিক্রিয়ার হারের একক কিন্তু বিক্রিয়ার উপর নির্ভর করবে না। বিক্রিয়া বিভিন্ন রকম হতে পারে, কিন্তু বিক্রিয়ার হারের একক কিন্তু একই হবে সর্বদা, অর্থাৎ মোল পার লিটার সেকেন্ড ইনভার্স বা মোল পার লিটার মিনিট ইনভার্স। আমরা একটা প্রশ্নর সাহায্যে বিষয়টিকে বোঝবার আর একটু চেষ্টা করি। এ থেকে বি বিক্রিয়া হয়েছে, বিক্রিয়ার শুরুতে ও 30 মিনিট পরে এর গাঢ়ত্ব যথাক্রমে 0.35 মোলার ও 0.15 মোলার। তাহলে বিক্রিয়ার হার কত? আমরা জানি যে বিক্রিয়ার হার সমান মাইনাস ডেল এ বাই ডেল টি, এটি আবার সমান ডেল বি বাই ডেল টি। যেহেতু বি এর গাঢ়ত্ব আমাদের প্রশ্নতে দেওয়া নাই, ওই জন্য আমরা ওই টার্মটা লিখছি না। ডেল টি হলো 30 মাইনাস 0, বিক্রিয়াটি শুরু হয়েছিল তখন আমরা ধরেছি 0 মিনিটে। তাহলে ডেল্টা এ হচ্ছে 0.15 মাইনাস 0.35 অর্থাৎ মাইনাস 0.20। তাহলে আমাদের বিক্রিয়ার হার সমান মাইনাস এত করলে ধনাত্মক এলো। তাহলে আমরা বুঝতে পেরেছি যে ঋণাত্মক চিহ্নটিকে কেন ব্যবহার করা হলো। ঋণাত্মক চিহ্নটি যদি আমি ব্যবহার না করতাম তাহলে বিক্রিয়ার হার ঋণাত্মক হয়ে যেত। এখন একটি বিষয় এই প্রশ্নটা থেকে আমরা শিখব, সেটি হলো বিক্রিয়কের গাঢ়ত্ব প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে। আমরা লেখচিত্রের সাহায্যে দেখেছি যে প্রতি মুহূর্তেই বিক্রিয়কের গাঢ়ত্ব কমে যাচ্ছে, প্রত্যেক সেকেন্ডে বিক্রিয়কের গাঢ়ত্ব কমে যাচ্ছে। অনুরূপভাবে প্রতি মুহূর্তেই কিন্তু বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদের যে উপরের প্রশ্নটিতে আমরা যে হারটি নির্ণয় করলাম সেই হারটি কি অ্যাকচুয়ালি? আমরা যে হারটি নির্ণয় করলাম সেটি কিন্তু 0 থেকে 30 মিনিট এই সময়ের ব্যবধানে বিভিন্ন সময় বিভিন্ন হার, তার গড় বার করলাম। আমরা কিন্তু গড় হার বার করলাম, কারণ যদি আমাকে কেউ প্রশ্ন করে 0 থেকে 30 মিনিট এই সময়ের ব্যবধানে ধরো 10 মিনিটে বিক্রিয়ার হার কত হবে, আমরা কিন্তু এই হারটাই বলবো। কেউ যদি জিজ্ঞেস করে 25 মিনিটে বিক্রিয়ার হার কত হবে, আমরা এই হারটিকে বলবো। কিন্তু আমরা জানি প্রতি মুহূর্তে যেহেতু বিক্রিয়কের গাঢ়ত্ব ভিন্ন ভিন্ন, সুতরাং বিক্রিয়ার হার কিন্তু প্রতি মুহূর্তে ভিন্ন ভিন্ন হওয়া উচিত। তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে বিক্রিয়ার হারটা, সেই বিক্রিয়ার হারটি 0 থেকে 30 মিনিট এই সময়ের ব্যবধানে গড় বিক্রিয়ার হারকে নির্দেশ করে, গড় বিক্রিয়ার হারকে নির্দেশ করে। গড় বিক্রিয়ার হার কিন্তু একটা নির্দিষ্ট সময়ের প্রকৃত বিক্রিয়ার হারকে বোঝায় না। ওই প্রশ্নটিতে ধরো আমরা 2 মিনিট পরে বিক্রিয়ার হার জানতে চাই, তাহলে কি যে উত্তরটা বেরিয়েছে সেটার সঙ্গে কি সমান হবে? মোটেই হবে না। আমরা যদি বার করতে চাই 28 মিনিটে বিক্রিয়ার হারটি কত হবে, তাহলে যে উত্তরটি আমার বেরিয়েছে সেই উত্তরটির সঙ্গে নিশ্চয়ই সমান হবে না, কারণ 28 মিনিটে এবং 2 মিনিটে মধ্যে অনেক পার্থক্য হবে। বিক্রিয়কের গাঢ়ত্ব অনেক কমে যাবে। তাহলে আমরা এই উদাহরণটা থেকে বুঝতে পারলাম যে গড় বিক্রিয়ার হার কিন্তু আমাদের এমন কিছু কাজে লাগবে না, কারণ এটি প্রকৃত বিক্রিয়ার হারকে বোঝাচ্ছে না। প্রতি মুহূর্তে যেহেতু বিক্রিয়ার হারের পরিবর্তন হচ্ছে, তাই আমাদের নির্ণয় করতে হবে তাৎক্ষণিক বিক্রিয়ার হার বা ইনস্ট্যান্টেনিয়াস
রিঅ্যাকশন রেট, অর্থাৎ যে সময়ে আমরা কথা উল্লেখ করছি সেই সময়েই বিক্রিয়ার হারটি নির্ণয় করতে হবে, কোনো সময়ের ব্যবধানে নয়। এইরূপ বিক্রিয়ার হারকে আমরা তাৎক্ষণিক বিক্রিয়ার হার বলে থাকি। এখন আমরা লেখচিত্রের সাহায্যে গড় বিক্রিয়ার হার ও তাৎক্ষণিক বিক্রিয়ার হার সম্পর্কে বুঝবার চেষ্টা করি। এখানে একটি লেখচিত্র, রিঅ্যাকশান হচ্ছে আমাদের আর রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট পি উৎপন্ন হচ্ছে। আমরা লেখচিত্র এঁকেছি গারত্ব বনাম সময়ের। আমরা প্রথমে গড় বিক্রিয়ার হার নির্ণয় করেছি, সেটা ডেল আর, এটা ডেল টি মাইনাস এটা সমান ডেল পি বাই ডেল টি। তাহলে T2 মাইনাস T1 আমরা দেখতে পাচ্ছি যে অনেকখানি, লেখচিত্রতে আমরা দেখতে পাচ্ছি যে অনেকখানি সময়ের ব্যবধান। T2 আর T1 পুরো এই সময়ের ব্যবধানে যে বিক্রিয়ার হার নির্ণয় হলো সেটি হলো আর অ্যাভারেজ বা গড় বিক্রিয়ার হার। এই T2 মাইনাস T1 সময়ের মধ্যবর্তী সময় যদি কেউ আমাকে বিক্রিয়ার হার জিজ্ঞেস করে তাহলে কিন্তু আমরা টি অ্যাভারেজই বলবো, আমাদের এছাড়া উপায় নেই। অর্থাৎ আমাদের অ্যাভারেজ যে বিক্রিয়ার হার সেটি হলো দুটি সময়ের ব্যবধানে বিক্রিয়ার হার এবং এটি গড় বিক্রিয়ার হার। কারণ আমরা লেখচিত্রতে দেখতে পাচ্ছি প্রতি মুহূর্তে কিন্তু বিক্রিয়কের গারত্বের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ প্রতি মুহূর্তে কিন্তু বিক্রিয়ার হারের পরিবর্তন হচ্ছে। এরপরে যে লেখচিত্রটা আমরা দেখতে পাচ্ছি, টি সময়ে বিক্রিয়ার তাৎক্ষণিক হার নির্ণয় করতে হবে, অর্থাৎ ওই সময়তেই বিক্রিয়ার হার নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লেখচিত্রতে একটি জায়গায় আমরা একটা বিন্দু বসালাম, ঠিক আছে, সেই বিন্দুটাতে আমাদের তাৎক্ষণিক বিক্রিয়ার হার বের করতে হবে। তো আমরা এখন লিখছি যে তাৎক্ষণিক বিক্রিয়ার হার সমান মাইনাস ডি আর বাই ডিটি, এটা সমান ডিপি বাই ডিটি, যেখানে ডি আর ডেল এর মধ্যে পার্থক্য হলো ডেল মানে ব্যবধান অনেক বেশি, গারত্বের পরিবর্তন অনেক বেশি, সময়ের পরিবর্তন অনেক বেশি, আর ডি এর অর্থ হলো ডি আর এর অর্থ হলো আর এর গারত্বের পরিবর্তন খুবই কম, 0.00001 এরকম। ডিটি অর্থাৎ হচ্ছে সময়ের যে ব্যবধানটা, সেই সময়ের ব্যবধানটাকে আমরা কমিয়ে দিয়েছি এবং সময়ের ব্যবধানটা নিয়ারলি জিরোর কাছাকাছি, অর্থাৎ ডেল্টাটি যেমন আমাদের আগের অঙ্কটাতে 30 মিনিট দেখেছিলাম, এই ক্ষেত্রে ডেল্টাটি সমান 0.00001 সেকেন্ড, অর্থাৎ আমরা সময়ের ব্যবধানটিকে অনেকটি ক্ষুদ্র করে দিয়েছি। তাহলে আমরা এখন দেখব কিভাবে আমরা তাৎক্ষণিক বিক্রিয়ার হার থেকে, কিভাবে আমরা গড় বিক্রিয়ার হার থেকে তাৎক্ষণিক বিক্রিয়ার হার পেতে পারি। তাহলে আমাদের অ্যাভারেজ আমরা বেগ দেখতে পাচ্ছি মাইনাস ডেল আর বাই ডেল টি। এখানে ডেল টি হচ্ছে T2 থেকে T1 সময়ের ব্যবধানে বিক্রিয়ার হার। এখন আমরা এই সময়ের ব্যবধানটাকে খুবই ছোট করে দেবো, অর্থাৎ ডেলটি যেটি সময়ের ব্যবধান, যদি এই ব্যবধানটা কমতে আসে, কমে প্রায় জিরোর কাছে চলে আসে, তাহলে কিন্তু গড় বিক্রিয়ার হার তাৎক্ষণিক বিক্রিয়ার হারে পরিণত হয়ে যাবে। তাহলে ডেল্টা টি টেন্স টু যদি জিরো হয় তাহলে কিন্তু আমরা গড় বিক্রিয়ার হারকে তাৎক্ষণিক বিক্রিয়ার হারে পরিণত করতে পারবো। অনুরূপভাবে যদি আমরা অনুরূপভাবে আমরা এখন দেখব গাণিতিকভাবে আমরা এখন দেখব এইটিকে গাণিতিক রূপে প্রকাশ করা যায় নিম্নলিখিতভাবে। লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো মাইনাস ডেল আর বাই ডেল টি সমান লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল পি বাই ডেল টি। লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো মানে ডেল্টা টি যে সময়ের ব্যবধানটি এটা জিরোর কাছে চলে আসছে, মানে খুবই কম ব্যবধান। তাহলে এই লিমিটটাকে সরিয়ে আমরা লিখতে পারি ডি ডেলের পরিবর্তে অঙ্ক নিয়ম অনুযায়ী মাইনাস ডিআর বাই ডিটি সমান, এখানেও ডেল হবে না, এটা ডি হবে, এটা ভুল হয়ে গেছে একটু, এইখানটা ডিপি বাই ডিটি, ডিপি বাই ডিটি, অর্থাৎ গারত্বের পরিবর্তন খুবই কম, কারণ সময়ের যে ব্যবধানটি সেই ব্যবধানটিকে আমরা খুবই
কম করে রেখেছি, ডেল্টা টি টেন্ডস টু 0, তাহলে আমরা দেখতে পেলাম যে কিভাবে গড় বেগ থেকে আমরা তাৎক্ষণিক বিক্রিয়ার বেগ বের করতে পারবো। অর্থাৎ যদি কোনো বিক্রিয়াকে আমরা এ বি বি বিক্রিয়া করে সি সি আর ডি ডি উৎপন্ন করে, যেখানে এই ছোটো হাতের এ বি সি ডি হলো ব্যালেন্স সমীকরণের সংখ্যা, তাহলে আর অ্যাভারেজ গড় বিক্রিয়ার হারের ক্ষেত্রে আমরা যেমন লিখি -1/a ডেল এ ডেল টি, এটিকে ব্যবহার করতে হবে। এটাকে ইনস্ট্যান্টেনিয়াস রেট বা শুধু যদি বিক্রিয়ার হার বলা হয়, তাৎক্ষণিক বিক্রিয়ার হার, তাহলে আমাদের -1/a ডেলের পরিবর্তে ডিএ আর ডেল টি এর পরিবর্তে ডিটি এই রূপে যদি আমরা প্রকাশ করি, তাহলে নিচের সমীকরণটি বিক্রিয়ার তাৎক্ষণিক বিক্রিয়ার হারকে প্রকাশ করে, আর উপরের যে সমীকরণ সেটি গড় বিক্রিয়ার হারকে প্রকাশ করে। এখন আমরা দেখব তাৎক্ষণিক বিক্রিয়ার হার আমরা কিভাবে বাস্তবে নির্ণয় করতে পারি। তাৎক্ষণিক কোনো তাৎক্ষণিক বিক্রিয়ার হার নির্ণয় করতে হলে প্রথমে আমাদেরকে বিক্রিয়কের গাঢ়ত্ব বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বিভিন্ন সময়ের অন্তর পরিমাপ করতে হবে এবং গাঢ়ত্ব বনাম সময়ের একটি লেখচিত্র অঙ্কন করতে হবে। আমরা প্রথম লেখচিত্রতে দেখিয়েছি যে বিভিন্ন সময়ের অন্তর কেমনভাবে বিক্রিয়ক পদার্থ আর এর গাঢ়ত্ব হ্রাস ঘটছে, এবং দ্বিতীয় লেখচিত্রতে আমরা দেখতে পাচ্ছি যে সময়ের বিভিন্ন ব্যবধানে কিভাবে পি বিক্রিয়াজাত পদার্থর গাঢ়ত্ব বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা মনে করি একটি সময় টি, সেই সময়ে আমাদের তাৎক্ষণিক বিক্রিয়ার হার নির্ণয় করতে হবে লেখচিত্রটির সাহায্যে। তাহলে ওই সময়ে আমরা লেখচিত্র উপরে একটি সরলরেখা অঙ্কন করলাম, একটি বিন্দু পেলাম, সেই বিন্দুতে একটি আমরা স্পর্শক অঙ্কন করলাম। এই স্পর্শকের নতি অর্থাৎ ট্যান থিটা হলো ডি আর বাই ডিটি সঙ্গে সমান। তোমরা নিশ্চয়ই ফিজিক্সে দেখেছো, কোনো একটি গ্রাফের কোনো একটি বিন্দুতে যে নতিটি হয়, সেটি আমরা যদি এক্স আর ওয়াই গ্রাফ অঙ্কন করি, তাহলে কোনো একটা বিন্দুতে নতির মান ডিএক্স বাই ডিওয়াই হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা যে লেখচিত্রটা অঙ্কন করেছি গাঢ়ত্ব বনাম সময়, তাহলে নিশ্চয়ই ওই বিন্দুতে যে স্পর্শক হবে সেই স্পর্শকের নতির মান হবে প্রথম লেখচিত্রের ক্ষেত্রে -dr/dt, এটা সমান ট্যান থিটা সমান AO বাই OB হবে। অনুরূপভাবে দ্বিতীয় লেখচিত্রতে যে বিন্দুতে গিয়ে ছেদ করেছে লেখচিত্র থেকে, সেই বিন্দুতে আমরা স্পর্শক অঙ্কন করেছি AB, এই স্পর্শকের নতিটি হলো আমাদের dp/dtর মানের সঙ্গে সমান হবে। তাহলে আমরা কোনো লেখচিত্রের সাহায্যে নিম্নলিখিতভাবে তাৎক্ষণিক বিক্রিয়ার হার পরীক্ষার সাহায্যে নির্ণয় করতে পারব। আমরা এখন কিছু গাণিতিক সমস্যা দিয়ে বিষয়টিকে আরও একটু বুঝবার চেষ্টা করব। আমাদের কাছে একটি প্রশ্ন আছে, নাইট্রোজেন গ্যাস প্লাস হাইড্রোজেন এটি অ্যামোনিয়া উৎপন্ন করছে, সমীকরণটি দেওয়া আছে। অ্যামোনিয়া উৎপন্ন হবার হার 9.6 × 10⁻³ মোল পার লিটার সেকেন্ড ইনভার্স হলে নাইট্রোজেন ও হাইড্রোজেনের অন্তর্হিত হবার হার কত? তাহলে এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, অ্যামোনিয়া উৎপন্ন হবার হার এর অর্থ কী? এর অর্থ হলো ডেল অ্যামোনিয়া বাই ডেল টি বা ডি অ্যামোনিয়া বাই ডিটিও ব্যবহার করা যেতে পারে। এটি সমান 9.6 × 10⁻³ ব্যালেন্স সমীকরণের কোনো সংখ্যা কিন্তু এখানে আসবে না। ব্যালেন্স সমীকরণের সংখ্যাগুলি আসবে যখন আমরা হারগুলিকে পরস্পরের মধ্যে সমান করব। তখন আমাদের হারগুলিকে পরস্পরের সঙ্গে সমান করলে আমরা পাচ্ছি আর সমান dN2/dt সমান -1/3 dH2/del T সমান 1/2 ডেল অ্যামোনিয়া বাই ডেল টি। নাইট্রোজেনের অন্তর্হিত হবার হার হলো -del N2/del T।
এখানে কিন্তু কোনো সংখ্যা থাকবে না, এই নেগেটিভ চিহ্ন সমেত এটি হলো অন্তর্নিহিত হবার হার। আমাদের কিন্তু এইটির মান বের করতে হবে। তাহলে সমীকরণ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এইটির মান সমান হাফ ডেল অ্যামোনিয়া বাই ডেল টি। তাহলে হাফ ইন্টু এটা মাল্টিপ্লাই করলে আমরা পেলাম 1.4 ইন্টু 10⁻³ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। অনুরূপভাবে হাইড্রোজেনের অন্তর্হিত হবার হার এর অর্থ হলো মাইনাস ডেল H2 বাই ডেল টি। এখানে কিন্তু কোনো সংখ্যা থাকবে না। আমরা সমীকরণ থেকে পাচ্ছি দুটি হারকে সমান করছি, এখন আমাদের সংখ্যাগুলো আছে, তাহলে আমাদের কিন্তু যেটি নির্ণয় করতে হবে সেটা মাইনাস ডেল H2 বাই ডেল টি। এইটি হলো অন্তর্হিত হবার হার। এটি কিন্তু অন্তর্হিত হবার হার, এখানে কিন্তু কোনো সংখ্যা থাকছে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে অন্তর্হিত হবার হার বা উৎপন্ন হবার হার সেক্ষেত্রে শুধুমাত্র গাঢ়ত্বের পরিবর্তন, এবং যদি অন্তর্হিত হবার হার হয় তার আগে ঋণাত্মক চিহ্ন অবশ্যই বসাতে হবে, কিন্তু কোনো সংখ্যা থাকবে না। নেক্সট প্রশ্নটিতে বলেছে S2H2 মাইনাস এর সঙ্গে 2I মাইনাসের বিক্রিয়াতে I2 আর SO4 মাইনাস হয়েছে। I2 উৎপন্ন হবার হার যদি x হয় তাহলে I মাইনাসের অন্তর্হিত হবার হার কত? তাহলে আমরা বিক্রিয়ার হারগুলিকে সমান করলে নিম্নলিখিতভাবে লিখতে পারি। I মাইনাসের অন্তর্হিত হবার হার এর অর্থ আমরা একটু আগে শিখলাম ডেল I মাইনাস বাই ডেল টি। এখানে কিন্তু কোনো সংখ্যা থাকবে না। তাহলে সমীকরণ অনুযায়ী মাইনাস হাফ ডেল I মাইনাস বাই ডেল টি সমান ডেল I2 বাই ডেল টি। তাহলে এটার মান x, আমরা x বসালাম। অন্তর্হিত হবার হার এখানে কিন্তু কোনো সংখ্যা থাকবে না, অর্থাৎ ডেল I মাইনাস বাই ডেল টির মান হলো 2x। আমাদের কাছে আরেকটি সমস্যা হলো a প্লাস 2b থেকে 3c উৎপন্ন হয়েছে। a b ও c এর সাপেক্ষে বিক্রিয়ার হার যথাক্রমে x y z হলে x y ও z এর মধ্যে সম্পর্ক কী? তাহলে আমরা মোট বিক্রিয়ার হার যদি আমরা লিখি, তাহলে একটু আগে আমরা শিখলাম মাইনাস dA বাই ডিটি সমান মাইনাস হাফ ডিবি বাই ডিটি সমান 1/3 ডিসি বাই ডিটি। এর সাপেক্ষে বিক্রিয়ার হারের অর্থ আমরা একটু আগে শিখেছি, অর্থাৎ মাইনাস ডিএ বাই ডিটি যেটির মান এক্স। বি এর সাপেক্ষে বিক্রিয়ার হার এর অর্থ আমরা শিখেছি মাইনাস ডিবি বাই ডিটি সমান ওয়াই। সি এর সাপেক্ষে বিক্রিয়ার হার সমান মাইনাস ডিসি বাই ডিটি, এইটার মান হচ্ছে জেড। তাহলে উপরের সমীকরণগুলি আমরা বসালে পাই এক্স সমান ওয়াই বাই 2 সমান জেড বাই 3।